শুরুর লগ্নে আপনাদেরকে স্বাগত। বিশেষ করে আজকে আমরা যেখানে বসে কথা বলছি, গোটা একটা গণ অভ্যুত্থানের পরে এই প্রাঙ্গণ আবারও আমরা প্রাণবন্ত দেখতে পাচ্ছি। জাতীয় সংসদ প্রাঙ্গণ থেকে শুরু করছি স্টার নিউজের বিশেষ আয়োজন। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে আছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ আসার জন্য। আমরা এই যে গণ অভ্যুত্থানের কথা বলছি, জুলাই শুরু হলো, যে জুলাইয়ের পরে এই ত্রয়োদশ জাতীয় সংসদ, এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই এত বছর আপনারা করলেন, সেটির পথে দেশ যাচ্ছে। আপনি ডেপুটি স্পিকার থেকে উপরের জায়গা থেকে দুপক্ষকে দেখেন, এবং আপনার অনেকগুলো কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা নিরপেক্ষভাবে মধ্যস্থতা করা। এই মধ্যস্থতা করতে গিয়ে কখনো মনে হয় যে না, একদিকে হেলে পড়লাম? অফকোর্স প্রত্যেকটা মানুষেরই একটা রাজনৈতিক মতাদর্শ থাকে, এবং রাজনৈতিক মতাদর্শের আলোকে রাজনৈতিক কর্মী হিসাবে তিনি পরিচালিত হন। আর সবচেয়ে বড় কথা, যখন আপনি একজন একটা রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মী থাকবেন, তখন সেই রাজনৈতিক দলের আদর্শ তাত্ত্বিক বিশ্লেষণ করে আপনি আপনাকে পরিচালিত করবেন। সেই রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যখন আপনি একটা নিরপেক্ষ জায়গায় যাবেন, পার্টিকুলারলি যখন আপনি স্পিকার, ডেপুটি স্পিকার ওইসব জায়গায় যাবেন, তখন রাজনৈতিক আদর্শ থাকবে, কিন্তু আদর্শ দ্বারা পরিচালিত হওয়া যাবে না। তখন আপনাকে ওই চেয়ারের মর্যাদাটা দিতে হবে, নিরপেক্ষতাটা রাখতে হবে। আমি সর্বপ্রথমেই আজকে আপনার আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি যারা আহত অবস্থা এখনও আছেন, আমি কয়েকদিন আগেও ব্যাংককে গেছিলাম, ভেস্তানি হসপিটালে দেখে আসছি ওনাদেরকে, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি দেখেন, জুলাই তো হচ্ছে একটা অনেক দিনের, অনেক বছরের একটা চূড়ান্ত পরিণতি হচ্ছে জুলাই। মানুষের ভোটাধিকার কায়েম করার জন্য দল মত পথের ঊর্ধ্বে উঠে অ্যাক্রস দ্য সেকশন, অর্থাৎ সমস্ত পেশাজীবী সেকশনের মানুষরাই এই জুলাই অভ্যুত্থান ঘটিয়েছেন। যে কারণে আজকে আমরা একটা স্বাধীন, সার্বভৌম মহান সংসদ পেয়েছি, যে সংসদ গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার চারণভূমি অথবা চারণ ক্ষেত্র, আধার আমরা যদি বলি। 2009 সনের পরে 2026-এর এই সংসদের আগ পর্যন্ত যে 2-3টা সংসদ ছিল, প্রত্যেকটা সংসদই ছিল রাবার স্ট্যাম্পের মতো, হার মাস্টার ভয়েস, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই সংসদ পরিচালিত হয়েছে, যে কারণে এটাকে রাবার স্ট্যাম্প বলা হতো। বিরোধী দলও তার সৃষ্টি বিরোধী দল ছিল। এখন একটা ক্রিয়াশীল বিরোধী দল আছেন, যারা গঠনমূলক সমালোচনা করেন এবং অনেক কাজে যেখানে সমর্থন দেয়া দরকার সরকারকে সমর্থন দেন। আপনার মনে আছে নিশ্চয়ই, প্রথম অধিবেশনের সময় সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা বলেছে, চেয়ারের দিকে ইঙ্গিত করে, যে চেয়ারটা অনেক গরম। আপনার সেটা অনুভব হয়, এই চেয়ারটা আসলে কি গরম? না, উনি বলেছেন যেটা এক্সিকিউটিভ হেড হিসাবে বলেছেন রাষ্ট্রের। অফকোর্স সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের এক্সিকিউটিভ নির্বাহী প্রধান, তো ওনার কাজের ব্যাপ্তি একরকম, আর ওখানে বসে আমাদের কাজের ব্যাপ্তি একরকম। অফকোর্স যে কোনো দায়িত্ব, আমি চেয়ার বলতে দায়িত্বকে বুঝাবো, যে কোনো দায়িত্ব একটা চ্যালেঞ্জিং এই কারণে, বিকজ সংসদীয় গণতন্ত্র বা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষ বিপক্ষ থাকে। তো ধরেন আপনি এই যেমন মার্কিন সিনেটের চেয়ার স্পিকার যারা থাকেন, বা আমাদের দেশে, বিশ্বে বিভিন্ন দেশের স্পিকার, ডেপুটি স্পিকার যারা দায়িত্ব পালন করেন, তাদের প্রতি প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সমর্থন এবং সহানুভূতি থাকে। তো আপনি যখন একজনের সমর্থন এবং সহানুভূতি নিয়ে দায়িত্বটা পালন করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে যেন ন্যায় বিচারটা নিশ্চিত করা হয়। তো আমরা যখন চেয়ারে বসি, অর্থাৎ দায়িত্ব ওই সময়টা যখন পালন করি, বা পাশাপাশি স্পিকার হিসাবে যখন দায়িত্ব পালন করি, সর্বদাই আমি আল্লাহর নাম স্মরণ রেখে এই কথাটাই বলি, আল্লাহ, আমি যেন ন্যায় বিচারটা করি। আপনার যে কোনো সিদ্ধান্তে সকল পক্ষকে আপনি খুশি করতে পারবেন না। সেটা একটা প্রতিফলন বোধহয় আমরা সংসদে দেখলাম। আপনাদেরই দলের একজন সংসদ সদস্য, প্রবীণ সংসদ সদস্য, তিনি কুমিল্লা থেকে নির্বাচিত হয়েছেন। তিনি 2 সপ্তাহ ধরে সংসদে যাননি। তো
তো সেক্ষেত্রে তার সমর্থক গোষ্ঠী অনলাইনে অনেক কথাই বলেন, বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? তার উপর কি কোনো অবিচার হয়েছে? দেখেন, আসলে কি সংসদীয় কার্যক্রম চলাকালীন সময়ে ওই চেয়ারের আসন থেকে যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার কাছে তখন মনে হয়েছে যে ইট ওয়াজ এ রাইট ডিসিশন। সো আমার অবস্থান থেকে কোনো একটা সিদ্ধান্ত নেয়ার পরে সেই সিদ্ধান্তটার কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, কেউ সংক্ষুব্ধ হবে। তো সংক্ষুব্ধ হলেও সেটারও একটা রিড্রেস আছে। তো মাননীয় সংসদ সদস্য যার কথা আপনি রেফার করছেন, উনি সংক্ষুব্ধ হয়েছেন। সংক্ষুব্ধর ব্যাপারে তিনি একটা রিড্রেস চেয়েছেন মাননীয় স্পিকারের কাছে। এই সম্পর্কে যেহেতু আমাকে কেন্দ্র করে বিষয়টা, আমার মনে হয় না এই সম্পর্কে আমার কথা বলাটা সমীচীন হবে, যে কারণে আমি অত্যন্ত সম্মানের সাথে এই কোশ্চেনটাকে আমি অ্যাভয়েড করলাম। আমার সমীচীন হবে না। প্রবীণ যারা সংসদ সদস্য আছেন কিংবা যারা মন্ত্রী পরিষদের রয়েছেন, অনেক সময় তারা আরেকটু বলতে চান, আমরা দেখি, কিন্তু আপনার জায়গা থেকে আপনি দিতে চান না বা আইন বিধি অনুযায়ী পরিচালনা করেন। সেক্ষেত্রে এই জিনিসগুলো কি খুব চ্যালেঞ্জিং না? আমার কাছে খুব চ্যালেঞ্জিং মনে হয় না, বিকজ আপনার মধ্যে যদি পেশাদারিত্ব থাকে, প্রফেশনালিজম থাকে। আমার একটু অ্যাডভান্টেজ একটা আছে, যেহেতু আমি আইনজীবী ছিলাম। এই সমস্ত প্রসিডিংস, হয়তো সংসদীয় প্রসিডিংস একরকম, মহামান্য সুপ্রিম কোর্টের প্রসিডিংস আরেক রকম, তারপরে প্রসিডিংসের মধ্যে তো একটা সিমিলারিটি থাকে। মহান সংসদ পরিচালিত হয় বিধি দ্বারা, তো এবং এই বিধির মধ্যে থেকেই আমি কাজ করব। তো এতে কেউ, আমি যে কথাটা বললাম, আনফর্চুনেটলি অনেক সিনিয়র পার্লামেন্টারিয়ান আছেন, মন্ত্রী সাবেক বর্তমান আছেন, অনেক অনেক অভিজ্ঞ, কিন্তু যেহেতু আমাকে ওনারাই পাঠিয়েছেন ওই চেয়ারটাতে, এবং ওনারা নিশ্চয়ই বুঝে শুনে আমাকে ভোট দিয়ে পাঠিয়েছেন যে ওই চেয়ারের মর্যাদা এবং সংবিধিবদ্ধ যে বিধি আছে সেই বিধিটা আমি প্রতিপালন করব। আমি তো যেতে চাইনি, ওনারা আমাকে পাঠিয়েছেন। ওনারা পাঠিয়েছেন যে আমি যেন বিধিটা প্রতিপালন করি, তো ওনাদের দেওয়ার দায়িত্বই আমি পালন করছি, এছাড়া অন্য কিছু না। বাজেট অধিবেশনের সময় সেখানে আমরা দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি একটা পোশাক পরে এসেছেন, এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, কিন্তু তিনি বলেছেন আপনার দিকে ইঙ্গিত করে যে আপনিও ভালো জানেন, আমিও ভালো জানি। আসলে এই ভালো জানাটা একটু দর্শকরাও জানতে চায়, এটা নিয়মের মধ্যে আছে কিনা। আমার মনে হয় যে মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, আপনিও জানেন আমিও জানি, এটা আমি যেভাবে ধরে নিয়েছি, যেহেতু আমিও প্র্যাকটিস করতাম সুপ্রিম কোর্টে, একসাথে আমরা কলিগ ছিলাম। উনি হয়তো বুঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করলে আমাদের এই ব্যান্ড পড়তে হয়। হয়তোবা আমি ধরে নিয়েছি যে আমিও জানি উনিও জানি, এটা বোঝাতে চেয়েছেন। মামলা করে তাড়াহুড়া করে উনি সংসদে চলে আসছেন, হয়তো নোটিস করেন নাই ব্যান্ডটা ওনার তখন পর্যন্ত গায়ে, উনি হয়তো সেটাই মিন করেছেন। অফকোর্স আমাদের সংসদে তো যে কোনো শালীন পোশাক পরে যে কেউ আসতে পারেন, এই সংসদে ব্যান্ড পরে কথা বলা, এইটা আমার কাছে মনে হয় না যে অযৌক্তিক কিছু। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের একটা প্রথা আছে যে ব্যান্ড শুধুমাত্র কোর্টে মামলা পরিচালনার সময় পড়তে হয়। আমরা যখন কথা বলছি ব্যবসা গরমের মধ্যে আছে, কোনো সংসদের অসুবিধা নেই। মধ্যে এই যে উত্তাপ সেটা ছড়ায়, এবং দেখা যায় যারা বিরোধী দলে আছে তারা ওয়াকআউট করেন, এবং এই ওয়াকআউটের বেশিরভাগ জায়গায় আমরা দেখি তারা জুলাই সনদ নিয়ে কথা বলে, তারপর সেটা নিয়ে তারা সন্তুষ্ট না হয়ে তারা জানে এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আসলে এটা আপনি কিভাবে দেখেন? জুলাই সনদ বাস্তবায়ন আসলে হবে? দেখেন, ওয়াক আউট যেটা, এটা হলো আমাদের পার্লামেন্টারি একটা কনভেনশন। অফকোর্স ইট ইজ বিন স্টার্টেড ফ্রম ইউকে পার্লামেন্ট থেকে শুরু করে বিশ্বের সমস্ত তাবৎ পার্লামেন্টে আছে যে আমি ট্রেজারি বেঞ্চের কোনো একটা বিষয় আমার মনোপুত না হলে এটার শান্তিপূর্ণ এবং ডিসেন্ট এবং ডেমোক্রেটিক প্রতিবাদ হচ্ছে আমি ওয়াকআউট করলাম। সো ইট ইজ গুড এক্সারসাইজ ফর দ্য পার্লামেন্টারি পলিটিক্স, ইটস ভেরি গুড এক্সারসাইজ। আর আপনি জুলাই সনদ নিয়ে যে কথাটা বললেন, আমি যতটুকু দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী ওনার বিভিন্ন বক্তৃতায় বলেছেন যে জুলাই সনদ স্বাক্ষরিত জুলাই সনদ ওনারা এক্সিকিউটিভের পার্ট থেকে অক্ষরে অক্ষরে পালন করবেন। এই সংবিধান সংস্কার আর সংশোধন, এটি নিয়ে যে একটা বেড়াজাল, এটা আসলে কাটানোর উপায় কি? নিশ্চয়ই এটা রাজনৈতিক দল যারা আছেন, ক্রিয়াশীল সংসদে প্রতিনিধিত্বকারী যারা রাজনৈতিক দল আছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর সুরাহ করবেন, যেটা গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জাতির প্রত্যাশা
পূরণ করার জন্য সহায়ক ভূমিকা পালন করবেন, সেভাবে ওনারা কাজ করবেন, আমি দৃঢ়ভাবে আশাবাদী। প্রায় 70% মানুষের একটা রায়, গণভোট, সেই গণভোটের যে রায় বাস্তবায়ন, সেই রায় বাস্তবায়ন কি একেবারে হবেই না? হবে কি হবে না সেটা তো যারা আছেন পার্লামেন্টের বিভিন্ন রাজনৈতিক দল তারা ভালো বলতে পারবেন। বাট আমার যা ধারণা, গণতন্ত্রের স্বার্থে এবং এই দেশের মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল, সংসদে প্রতিনিধিত্বকারী ক্রিয়াশীল রাজনৈতিক দল একসঙ্গে কাজ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। উচ্চকক্ষের কথা বলা হচ্ছিল, এবার নির্বাচিত হওয়ার আগে প্রথমবারের মতো বাংলাদেশে উচ্চকক্ষ হবে, আমরা অনেকগুলো প্রতিবেদন করেছি। উচ্চকক্ষকে এই সংসদে কবে নাগাদ হবে, আদৌ হবে কিনা? কেন হবে না, নিশ্চয়ই হবে। বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফার মধ্যে উচ্চকক্ষ আছে এবং জামাতি ইসলাম ওনারাও চেয়েছেন, অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল যখন ওই জুলাই সনদ হয় সেখানে উচ্চকক্ষের কথা বলা আছে। আমার মনে হয় যথাযথ পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যথাসময়ে সেটা বাস্তবায়ন করা হবে। আমরা ডেপুটি স্পিকার হিসেবে আপনি যেভাবে দেখেন সংসদকে সেটি শুনছিলাম, আমরা আপনার রাজনৈতিক জীবনটাও শুনবো, যেটা আপনি একজন সংসদ সদস্য। তবে তার আগে নিতে চাই একটা ছোট্ট বিরতি, ফিরবো কিছুক্ষণ পরে। বিরতির পর আবারও স্বাগত। আমাদের সাথে আছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আমরা তার থেকে শুনছিলাম তিনি ডেপুটি স্পিকারের জায়গা থেকে এই যে সংসদ, সেটিকে কিভাবে দেখছেন, তার চ্যালেঞ্জগুলো কি, সামনের পরিকল্পনাগুলো শুনছিলাম। আপনাকে আবারও স্বাগত। আপনি যেটি বলছিলেন, যে দায়িত্বগুলোর কথা বলছিলেন, প্রধানমন্ত্রীর কথা বলছিলেন, আমরা একটু, আপনিও তো একজন সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য, আপনার এলাকার মানুষের জন্য আসলে আপনি তো ওই জায়গায় বসে আসলে খুব বেশি বলতেও পারেন না সমস্যার কথা, কিন্তু তাদের জন্য আসলে কি আছে সামনে? দেখেন, আমি আসলে আজকের এই জায়গায় আসতে পেরেছি আমার এলাকার মানুষের জন্য। ওনারা নির্বাচিত করেছেন বিধায়ী সংসদ সদস্য হয়েছি। সংসদ সদস্য হওয়ার কারণে আজকে ডেপুটি স্পিকারের দায়িত্ব পেয়েছি। তো আমি আমার সর্বান্তকরণের চেষ্টা করছি। আমাদের এই পিছিয়ে পড়া এলাকা, আমাদের এই এলাকাটার মধ্যে গারো, হাজং, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, অনেক ধর্মাবলম্বী আছেন, অনেক জাত উপজাত আছেন, সবাইকে সাথে নিয়ে কাজ করার জন্য আমি আমার নির্বাচনের সময় বলেছিলাম যে একটা বাগানের মতো আমাদের কলমাকান্দা দুর্গাপুরা, ওই বাগানের মালি হিসাবে আমি কাজ করব। আমি চেষ্টা করছি মালি হিসাবে কাজ করার জন্য ওই এলাকায়। আর অফকোর্স যদি যে কিছুদিন আমি পার্ট অফ দ্য এক্সিকিউটিভ ছিলাম, মাননীয় প্রতিমন্ত্রী ছিলাম, পরবর্তীতে তো এখানে চলে আসছি। আমি প্রত্যক্ষভাবে রাজনৈতিক কর্মী এখন না থাকলেও আমি যতটুকু চেষ্টা করছি এবং আমি বিভিন্ন মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত সহযোগিতাও পাচ্ছি, বিভিন্ন সচিব সাহেবদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। আমাদের এলাকা যে কাঙ্ক্ষিত উন্নয়ন আশা করছি সেটা পূরণ করার ধাপে ধাপে আমি যাচ্ছি। যেমন এর মধ্যে আমাদের কলমাকান্দা দুর্গাপুরের খুব উল্লেখযোগ্য 5টা ব্রিজ, হ্যাঁ, ওইটা একনাকে পাশ হয়েছে, অচিরেই হয়তো টেন্ডার হবে। প্রায় 3600 কোটি টাকার 5টা ব্রিজ, খুবই গুরুত্বপূর্ণ 5টা ব্রিজ। তো সেই ব্রিজগুলো হচ্ছে, আরও কিছু ব্রিজ, কালভার্ট। আর আমি আমাদের এলাকার, এটা তো হচ্ছে একটা নেটওয়ার্কের উন্নয়ন, বাট আমি যে জিনিসটার উপরে জোর দিই সেটা হলো সামগ্রিক উন্নয়ন। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে আমাদের প্রসারিত করতে হবে, স্বাস্থ্যের যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করে নতুন নতুন ক্ষেত্র তৈরি করতে হবে। আর সবচেয়ে প্রমিনেন্ট যে জিনিসটা আনফর্চুনেটলি মাদকের করাল গ্রাসে আমাদের, শুধুমাত্র আমাদের কলমাকান্দা দুর্গাপুরে না, সারা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মাননীয় সংসদ সদস্যরা প্রতিদিন সংসদে বক্তব্য দেন। মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমরা একটা প্রত্যয় ব্যক্ত করেছি, সেই হিসেবে কাজ করছি। আমার মনে হয় যে আল্লাহ যদি রহমত করেন, মানুষ তার কাঙ্ক্ষিত যে ইচ্ছাটা ছিল বা কাঙ্ক্ষিত স্বপ্ন, সেটা আমি পূরণ করার চেষ্টা করব, চেষ্টা করে যাচ্ছি। আপনি নিজেও বলছিলেন আপনি একজন জ্যেষ্ঠ আইনজীবী, কিন্তু এখন আপনি সেটি প্র্যাকটিস করতে পারছেন না, এটা আপনাকে কেমন অনুভূতি দেয় আসলে? দেখেন, যখন আমরা রাজনৈতিক কর্মী, সেই কর্মী হিসাবে তো সকলের প্রত্যাশা থাকে সংসদে যাওয়ার,
সংসদ সদস্য হিসাবে প্র্যাকটিস করা যায়, তারপরে যদি পার্ট অফ এক্সিকিউটিভ হন অর্থাৎ মন্ত্রী হলে সেটাতে তখন আর করা যায় না। আর আমি দেখি যেহেতু পার্ট অফ লেজিসলেচার, ডেপুটি স্পিকার হিসাবে আমিও প্র্যাকটিস করতে পারি না। অলওয়েজ একজন আইনজীবী হিসাবে এটা তো আমাদের জন্য একটা টেম্পটেটিং, অর্থাৎ পেশাগত দায়িত্ব পালন করাটা সবসময় মনের একটা আকুতি এখানে কাজ করে। বাট নাও উই আর ওয়ার্কিং ফর দ্য কান্ট্রি, এবং আমি ব্যক্তিগতভাবে আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা যা আছে সেই অভিজ্ঞতাটাকে আমি দেশের জন্য, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ডেডিকেট করছি। সো আলহামদুলিল্লাহ, মনের ভিতরে একটা আকুতি কাজ করে প্র্যাকটিস করতে পারছি না, সেটা আবেগের জায়গা। বাট বাস্তবতা হচ্ছে আমি আমার নিজেকে প্রস্তুত করেছি, নিজেকে তৈরি করেছি ডেডিকেট করার জন্য। সো আই এম ডেডিকেটিং মাই সেলফ টুয়ার্ডস ফর দ্য ডেমোক্রেসি অ্যান্ড টুয়ার্ডস কান্ট্রি। আপনার সংসদীয় দায়িত্ব থেকে আপনি চাইলেও যে চেয়ারে বসছেন সেখানে সব বলতে পারেন না, কিন্তু আমাদের তো জানার ইচ্ছা আছে, যেহেতু আপনি বিএনপির একটা ভালো দায়িত্বে ছিলেন। এই যে অনেকে যারা দায়িত্বে ছিলেন সবাই এমপি মন্ত্রী হওয়ার কারণে, সংসদীয় দায়িত্ব থাকার কারণে দলের যে কাজ, সরকারের অনেক কাজ হচ্ছে ঠিক আছে, কিন্তু দলীয় কাজ কমে গেছে, দলীয় কর্মসূচি কমে গেছে। এটা কি আসলে আপনারা ফিল করেন কি? এটা দেখেন, আসলে আমি বিএনপির পদ থেকে পদত্যাগ করেছি, বাট বিএনপির সাথে তো আমি আছি, দলের তো সদস্য। আমার আইন সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছি। অফকোর্স আমার মনে হয় যে নির্বাচন গেছে, একটা ট্রানজিটরি পিরিয়ড ছিল। অফকোর্স বিএনপির যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন খুব সহসায় হয়তোবা রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ কীভাবে আরও গতিশীল করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন আমার ধারণা করছি। বিরোধী দল অভিযোগ করে যে বিএনপি প্রশাসক বসিয়েছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, কারণ তারা স্থানীয় সরকার নির্বাচন দিতে চায় না, কিন্তু বিএনপির পক্ষ থেকে এটা নাকচ করছে। আপনি কি দেখছেন স্থানীয় সরকার নির্বাচন? দেখলাম যে মাননীয় এলজিআরডি মন্ত্রী বললেন যে পার্লামেন্টে বলেছেন যে অক্টোবর নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনগুলো শুরু হবে, তো হয়তোবা বলার জন্য বলছেন। আপনি ডেপুটি স্পিকার হিসেবে দুই পক্ষকে পর্যবেক্ষণ করেন, খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিরোধী দলের যিনি নেতা রয়েছেন, বিরোধী দলীয় নেতা, তাকে কিভাবে দেখেন? তিনি আসলে কি মানে সংসদে যে পরিবেশ সেটি ঠিক রাখার জন্য কাজ করছেন, না মাঝে মধ্যে ওয়াকআউটের জন্য উদ্বুদ্ধ করছেন? না দেখেন, আমার কাছে মনে হয় আমরা তো আসলে কি সংসদের ভিতরে থেকে অভিজ্ঞতা এখন অর্জন করছি, বাট একজন রাজনৈতিক কর্মী হিসাবে তো সেই ছোটকাল থেকে সংসদীয় যেমনই থাকুক যখন সেই সংসদকে দেখে আসছি। আমার ক্ষুদ্র অবজারভেশন হচ্ছে বাংলাদেশ ইজ লাকি টু হ্যাভ লিডার অফ দ্য হাউস অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন ওই লেভেলের। আমার কাছে মনে হয় লিডার অফ দ্য হাউস এবং লিডার অফ দ্য অপোজিশন দুজনেই অত্যন্ত সহনশীল এবং দে মেন বিজনেস, অর্থাৎ ওনারা যা করছেন সেটা ওনারা ইমানের সাথে, সততার সাথে করছেন, সেটা বোঝা যায়। লিডার অফ দ্য হাউস এবং লিডার অফ দ্য অপোজিশন অত্যন্ত দায়িত্বশীল দুজনেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতা, অধিনায়ক, তিনি যেই গতিতে দৌড়ান এবং সেটি অনেকেই প্রশংসা করেন। বিরোধী দল থেকেও আমরা শুনি যে প্রধানমন্ত্রীর অনেক বেশি গতিতে তিনি দেশের জন্য কাজ করতে চান, কিন্তু তার যে দলের বাকি সদস্য যারা আছে, বিশেষ করে মন্ত্রী পরিষদের সদস্যদের অনেকে অভিযোগ আছে যে তারা আসলে সেই গতিতে আগাচ্ছেন না। না, অসংখ্য ধন্যবাদ। অভিযোগ থাকতে পারে, অভিযোগ থাকা তো ভালো। অভিযোগটা যখন জানবেন যিনি, তখন ওনাকে নিজেকে ইনি কারেকশন করতে পারবেন। তো অফকোর্স মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি আমার কাছে মনে হয় যে অ্যাক্রস দ্য পার্টি লাইন, দল মত পথ নির্বিশেষে উনি মানে প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী হয়েছেন। নিশ্চিতভাবেই একটা আছে যে ভোটের মাধ্যমে নির্বাচিত হলে তো আমি প্রধানমন্ত্রী, আর একটা আছে জনগণের মন থেকে গ্রহণ করে নেয়া মানুষটা প্রধানমন্ত্রী। তো উনি হয়তো জনগণের মনের ভিতরে ঢুকতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। আর অফকোর্স মন্ত্রী পরিষদ একটা ব্যাপক জায়গা, এখানে হয়তো বা অনেকের মধ্যে কিছুটা থাকতে পারে, কম বেশি অস্বীকার করার কোনো উপায় নেই। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি কেউ যদি ত্রুটি করেন, ভুল করেন, সেই ভুলটা শুধরিয়ে দেওয়ার জন্য মানুষ গঠনমূলক সমালোচনা করবেন এবং তারা নিজেদেরকে শুধরিয়ে নেবেন। এই রোদে বৃষ্টি, বর্ষা যেহেতু চলছে, আমার অনেক প্রশ্ন ছিল আপনার কাছে, কিন্তু শেষ করতে হচ্ছে, হয়তো বৃষ্টি নামবে। সবশেষ যেটা জানতে চাই, ব্যারিস্টার কায়সার কামাল একজন নাগরিক হিসাবে বাংলাদেশের, এই যে 5 মাস
বাংলাদেশ যেভাবে চললো, আপনি কি সন্তুষ্ট? আমি অসন্তুষ্ট না, কারণ দেখেন, আমরা যে কোনো জিনিসেরই একটা সময় দিতে হয়, সময়কে সময় দিতে হয়। আমরা ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। একটা জিনিস মনে রাখা উচিত বলবো আমি এই কারণে, আমি কর্তব্যের মধ্যেও নিচ্ছি যে 2009-10 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ এই বছরগুলা একটা একনায়কতন্ত্রের মধ্যে ছিল। হার মাস্টার ভয়েস, অর্থাৎ তিনি যেভাবে চেয়েছেন সেভাবে দেশ পরিচালিত হয়েছে, যে কারণে দেশের অর্থনীতি ভেঙে গেছে, শিক্ষা ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই। আমাদের যে প্রত্যেকটা অঙ্গ আছে, প্রত্যেকটা সেকশন আছে, কোথাও আপনি স্মুথ কিছু পাবেন না। তো এই ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর সমাজ ব্যবস্থা, ভঙ্গুর পুলিশ প্রশাসন, ভঙ্গুর স্বাস্থ্যসেবা, ভঙ্গুর শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে এই 5 মাস গণতান্ত্রিক সরকার, আমার কাছে তো মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে টানেলে আলো জ্বলছে। আমরা চাই সে আলো ছড়িয়ে পড়ুক একেবারে প্রান্তিকের মানুষের কাছ পর্যন্ত। সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কভার করার জন্য। অফকোর্স আমি একটা জিনিস শেষ লগ্নে বলবো, সেটা হলো এই দেশ আমাদেরকে এই দেশ গড়ে তুলতে হবে। ত্রুটি বিচ্যুতি থাকবে, ত্রুটি বিচ্যুতি থাকলে সেই ত্রুটি বিচ্যুতিগুলা নিজেদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা শুদ্ধ করে নিব। আমি কম বুঝলে আমাকে আপনি সহযোগিতা করবেন, আপনার ভুলটা আমি ধরিয়ে দিব। সেটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের একটা জায়গায় এক থাকতে হবে, কোনোভাবেই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না। ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্টার নিউজের পক্ষ থেকে। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি তার সংসদীয় দায়িত্বের কথা বলছিলেন, তিনি তার নিবিড় পর্যবেক্ষণের কথা বলছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশ কিভাবে চলছে, বাংলাদেশ আগামী কিভাবে চলবে, কিছু পরামর্শের কথাও বললেন। তার জায়গা থেকে আজকে শেষ করতে হচ্ছে স্টার নিউজের এই বিশেষ আয়োজন। আর এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সিফাত শাহরিয়ার। দর্শক, আপনাদের প্রতিও কৃতজ্ঞ।